সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বাগত জানাচ্ছি সরকারি সাহিত্যবাড়িয়া কলেজের অনলাইন ক্লাসে। আমি বুলবুল আহমেদ, প্রভাষক জীববিজ্ঞান। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের আজকের টপিকস ডিএনএ গঠন এবং কাজ। আমরা ডিএনএ গঠনে ডিএনএর ভৌত গঠন এবং রাসায়নিক গঠন উভয় পড়ব। ডিএনএ ভৌত গঠনে পড়ব আমরা ডিএনএ ডাবল হেলিক্স মডেল, যে মডেলটি প্রদান করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক্স 1953 সালে, এবং মডেলটি সর্বজন গ্রাহ্য হয়েছিল। পরবর্তীতে 1963 সালে ডিএনএ এই মডেলটির জন্য, অর্থাৎ ডিএনএ ডাবল হেলিক্স মডেলটির জন্য ওয়াটসন, ক্রিক্স এবং বিজ্ঞানী উইলকিন্স এই তিনজনই নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তো আমরা ডিএনএ ডাবল হেলিক্স মডেল বা ডিএনএ যে ভৌত গঠন, সেই ভৌত গঠন পড়ার আগে ডিএনএ আমরা সংজ্ঞা পড়ব। সেক্ষেত্রে ডিএনএ সংজ্ঞা পড়তে গিয়ে আমরা ডিএনএর কিছু বৈশিষ্ট্য এবং কাজ এটা জেনে নিলে ডিএনএর যে সংজ্ঞা সেটি বলতে অনেক সহজ হবে। তো আমরা ডিএনএ যদি কিছু বৈশিষ্ট্য দেখি, সেক্ষেত্রে কী হবে? ডিএনএ একটি নিউক্লিক অ্যাসিড, ডিএনএ একটি বৃহদাকার জৈব অণু, এটি স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, মিউটেশনে সক্ষম। চারটি বৈশিষ্ট্য গেল। এবার যদি কাজ বলা যায়, তো দুটি কাজ, অনেক অবশ্যই কাজ আছে। তার মধ্যে দেখা যাচ্ছে সাহিত্যতাত্ত্বিক বা জৈবিক কাজকর্ম নিয়ন্ত্রণ করে। আর কি করে? বংশগতি বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এখন যদি এই ডিএনএর যে চারটি বৈশিষ্ট্য এবং সাথে দুটি কাজগুলোকে যদি আমরা একসাথে করে বলি, সেক্ষেত্রে কি দাঁড়াবে? যে নিউক্লিক অ্যাসিড বা বৃহদাকার জৈব অণু স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, মিউটেশনে সক্ষম, সাহিত্যতাত্ত্বিক ও জৈবিক কাজকর্ম নিয়ন্ত্রক এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক, তাকে বলা হবে ডিএনএ। আবারও বলছি, যে নিউক্লিক অ্যাসিড বা বৃহদাকার জৈব অণু স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, মিউটেশনে সক্ষম, সাহিত্যতাত্ত্বিক এবং জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক, তাকে বলা হবে নিউক্লিক অ্যাসিডের যে আমরা ডিএনএ, সেই ডিএনএ। তাহলে আমরা ডিএনএ কিন্তু সংজ্ঞা পেয়ে গেলাম অলরেডি। ডাবল হেলিক্স মডেল অনুসারে ডিএনএ অণুর ভৌত গঠন। তো দেখা যাচ্ছে, আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, চিত্র বইতেও আছে, বই থেকে চিত্রটি নেওয়া। তবে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হবে ডিএনএ অণু দ্বিসূত্রক, ডান থেকে বাম দিকে পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। দ্বিসূত্রক শিক্ষার্থীবৃন্দ, দ্বিসূত্রক আমরা যদি দেখি তাহলে এক সূত্র, আরেকটা দেখতে পাই এই আরেকটি সূত্র। সেক্ষেত্রে কি, তাহলে আমরা ডিএনএ দুসূত্র দেখতে পেলাম, এবং এটি ডান থেকে বাম দিকে পেঁচানো সিঁড়ির মতো, ডান থেকে বাম দিকে পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হচ্ছে ডাবল হেলিক্স। এবং এই হেলিক্সকে সিঁড়ির সাথে যেহেতু তুলনা করলে হেলিক্সকে বলা হবে রেলিং। পরবর্তী বৈশিষ্ট্য যদি যাওয়া হয়, সেক্ষেত্রে কি, সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে। সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করতে হবে। এই একটি সূত্র এবং এই আরেকটি সূত্র, এই সূত্র দুটির দূরত্ব সমান হবে। এখানে যে দূরত্ব, অর্থাৎ একই দূরত্ব বজায় রেখে পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করবে। এবং তাহলে কি বিপরীতমুখী অবস্থান কী রকম? একটি সূত্র 3' থেকে 5', এবং আরেকটি সূত্র 5' থেকে 3'। এজন্য বলা হচ্ছে বিপরীতমুখী হয়ে অবস্থান করবে। 3 নম্বর হতে পারে, সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সি রাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। সূত্র দুটি, অর্থাৎ স্ট্র্যান্ডস যেগুলোকে বলা হচ্ছে হেলিক্স, এটি গঠিত হয় পর্যায়ক্রমিক সংযুক্তি। কাদের? ফসফেট এবং সুগারের এই সংযুক্তির মধ্যে, যে ফসফেট এবং সুগার পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে সূত্র দুটি তৈরি হয়। সূত্র দুটি মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে। আমরা দুটি সূত্র মাঝখানে আমরা যে ধাপগুলো দেখতে পাচ্ছি এইগুলো, কারণ যেহেতু ঘন সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে, তাই সিঁড়িতে ধাপ থাকবে, আর সেই ধাপের সাথে এখানে তুলনা করা হচ্ছে যে বেস, নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষারক, সেই ক্ষারকগুলো দিয়ে। অর্থাৎ নাইট্রোজেন বেস দিয়ে প্রতিটি ধাপ তৈরি হয়েছে। যেমন AT
GC CA GC AT, অর্থাৎ AT এগুলো প্রতিটি নাইট্রোজেনাস বেস তোমরা জেনে আসছো। এতে অ্যাডিনিন, টিতে থার্মিন, জিতে গুয়ানিন, সিতে সাইটোসিন এরকম। এবং তোমরা হয়তো জেনেছো যে অ্যাডিনিন সবসময় থার্মিনের সাথে এবং গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে জোড় বা বন্ধন গঠন করে। তো অ্যাডিনিন থাইমিন এবং গুয়ানিন সাইটোসিন, আবার সাইটোসিন এপাশেও থাকতে পারে এবং সেটা তাহলে কার সাথে জোড় বন্ধন করবে, বন্ধন গঠন করবে অ্যাডিনিনের সাথে। এরপর বলা হচ্ছে ফসফেট যুক্ত থাকে ডিঅক্সি রাইবোজ সুগারের 3' ও 5' কার্বনের সাথে এবং ক্ষারকগুলো যুক্ত থাকে ডিঅক্সি রাইবোজ সুগারের 1' কার্বনের সাথে। কাজেই সূত্রের বাইরের দিকে থাকে ফসফেট এবং ভিতরের দিকে থাকে বেস। আমরা দেখি ফসফেট ডিঅক্সি রাইবোজ সুগারের যে 3' এবং কার্বন প্রাইমে যুক্ত থাকে কীভাবে। এই যে সুগার, এই সুগারের 5' কার্বন হচ্ছে এটা এবং 3' কার্বন হচ্ছে এটা, অর্থাৎ প্রতিটি সুগারের 3' কার্বনের সাথে একটি ফসফেট এবং 5' কার্বনের সাথে একটি ফসফেট যুক্ত থাকে। এবং তাহলে বেস সুগারের কত নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে, 1' কার্বনের সাথে যুক্ত থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে একটু স্ট্যান্ডটাকে আমরা যেহেতু এটি ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো আছে, সেক্ষেত্রে সিঁড়িটাকে যদি আমরা না ঘুরিয়ে যদি একটু সোজা করার চেষ্টা করতাম তাহলে কীরকম হতো, দেখতে এরকম দেখাতো। তো এখানে দেখা যাচ্ছে যে এরকম গঠনে ফসফেট সবসময় বাইরের দিকে থাকে এবং বেসগুলো কিন্তু ভিতরের দিকে থাকে। ডিএনএ অণুতে 4 ধরনের ক্ষারক থাকে: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এ এর সম্পূরক টি, সি এর সম্পূরক জি। আমরা ডিএনএ অণুতে যে 4 ধরনের ক্ষারক থাকে সেটি আগেই জেনে এসেছি। তো এ এর সম্পূরক টি এবং সি এর সম্পূরক জি মিনস এ সবসময় থার্মিন অর্থাৎ অ্যাডিনিন সবসময় থার্মিন ক্ষারকের সাথে এবং সাইটোসিন সবসময় গুয়ানিন ক্ষারকের সাথে যুক্ত থাকবে। এরপর ডিএনএ অণুর সূত্র দুটির প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 আর্মস্ট্রং। প্রতিটি প্যাচে নাইট্রোজেনাস বেস জোড়ে 10টি ধাপ সমদূরত্বে অবস্থান করে, ফলে সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব হয় 3.4 আর্মস্ট্রং। তো প্রতিপূর্ণ ঘূর্ণন বা প্যাচ, তো প্রতিপূর্ণ ঘূর্ণন বা প্যাচ এখান থেকে এটুকুকে দেখানো হয়েছে, এইটুকুর দূরত্ব হয় 34 আর্মস্ট্রং। তো প্রতি ঘূর্ণনে যে আমরা নাইট্রোজেনের জোড় পাই, নাইট্রোজেন বেসের যে জোড়টি পাই সেই জোড়গুলো হবে 10টি, সংখ্যাটা হবে 10 জোড়া, 10 জোড়া এবং 10 জোড়া নাইট্রোজেন বেস প্রতি পূর্ণ প্যাচে থাকে। তাহলে প্রতি পূর্ণ প্যাচ যেহেতু 34 আর্মস্ট্রং, সেক্ষেত্রে নাইট্রোজেন বেস জোড় এদের মধ্যে দূরত্ব কত হবে, যেহেতু 10টি সেক্ষেত্রে হবে এদের মধ্যে দূরত্ব, সিঁড়ির দূরত্ব বা প্রতিটি ধাপের দূরত্ব বা নাইট্রোজেন বেস জোড়ের দূরত্ব হবে কত, 3.4 আর্মস্ট্রং। প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস 20 আর্মস্ট্রং। প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস যদি 20 আর্মস্ট্রং হয়, এখান থেকে এই পর্যন্ত এটাকে অ্যাক্সিস ধরলাম, সেক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে 10 আর্মস্ট্রং। হেলিক্সের প্রতিটি প্যাচ বা ঘূর্ণনে শৃঙ্খলের বাইরের দিকে একটি গভীর খাঁজ ও একটি অগভীর খাঁজ সৃষ্টি হয়। প্রতিটি প্যাচ, এখানে প্রতিটি প্যাচ বলতে সম্পূর্ণ প্যাচ বলা হচ্ছে, সেটা এখান থেকে এইটুকু। তো এখানে একটি গভীর খাঁজ এবং একটি অগভীর খাঁজের কথা বলা হয়েছে। গভীর খাঁজ এটা এবং অগভীর খাঁজ এটুকু। এরপর প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া, অর্থাৎ প্রতি প্যাচে বলা হচ্ছে মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া। এখানে মনোনিউক্লিওটাইড কীরকম আমরা জেনে এসেছি যে মনোনিউক্লিওটাইড একটি সুগার, একটি নাইট্রোজেনাস বেস এবং একটি ফসফেট নিয়ে গঠিত হয়। সেক্ষেত্রে কী হবে, এই অযৌগ ফসফেট, সুগার এবং নাইট্রোজেনাস বেস, এই তিনটি যে যৌগ, সেই যৌগ তিনটিকে একসাথে বলা হচ্ছে মনোনিউক্লিওটাইড। তো এরকম মনোনিউক্লিওটাইড, এখানে একটি মনোনিউক্লিওটাইড, তাহলে এর সাথে যদি আমি এটিও চিন্তা করি, এই পাশে যে কমপ্লিমেন্টারি যে সূত্র, সেখানে যে আরেকটা মনোনিউক্লিওটাইড আছে, সে মনোনিউক্লিওটাইডটা মানে কয় জোড়া, এখানে পুরোটা হবে 1 জোড়া মনোনিউক্লিওটাইড। ঠিক এরকম মনোনিউক্লিওটাইড কতটি থাকবে, 1 জোড়া এরকম করে 10টি মনোনিউক্লিওটাইড জোড়া থাকবে। ডিএনএর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ এর মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু,
আমরা জেনে এসেছি ডিএনএতে 3 ধরনের বন্ধন থাকে। তো আমরা সেই বন্ধন ও তাদের বৈশিষ্ট্য, তো সেক্ষেত্রে 3 ধরনের বন্ধনগুলো কী কী থাকতে পারে? হাইড্রোজেন বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন এবং অ্যাস্টার বন্ধন। তো আমরা হাইড্রোজেন বন্ধন কোথায় পাবো? হাইড্রোজেন বন্ধন পাবো হলো যে আমাদের যে বেজ জোড় আছে সেই বেজ জোড়গুলোর মধ্যে। আমরা কোথাও হাইড্রোজেন বন্ধন 2টি পাই এবং কোথাও কিন্তু 3টি পাই। আমরা 2টি পাই অ্যাডেনিন এবং থাইমিন যে সংযোগ বা বন্ধন, সেখানে 2টি হাইড্রোজেন বন্ধন পাবো, এবং গুয়ানিন এবং সাইটোসিন এই দুটি যে বেস সেক্ষেত্রে আমরা কী পাবো? 3টি করে হাইড্রোজেন বন্ধন পাবো। এ হচ্ছে হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ আবারও বলছি হাইড্রোজেন বন্ধন পাওয়া যাবে বেস জোড়ের মধ্যে। এরপরে আছে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন কোথায়? আমরা যে সুগার পাবো সেই সুগারের সাথে যে আমাদের যে বেস যে সংযুক্ত রয়েছে, অর্থাৎ এই অংশটুকু, এই বন্ধন, সেই বন্ধনকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এরপরে কোথায় অ্যাস্টার বন্ধন পাবো? সেটি পাবো আমরা সুগারের সাথে যে ফসফেট রয়েছে, ফসফেটের সংযুক্তি রয়েছে, অর্থাৎ এই অংশটুকু, এটা হলো অ্যাস্টার বন্ধন। শুধু এখানেই নয় কিন্তু, অর্থাৎ সুগারের যে 5 নম্বর কার্বন, সেখানে কিন্তু অ্যাস্টার বন্ধন শুধু নয়, আমরা 3 নম্বর কার্বনে কিন্তু অ্যাস্টার বন্ধন দেখতে পাচ্ছি। অর্থাৎ ফসফেট কিন্তু সুগারের সাথে অ্যাস্টার বন্ধনে আবদ্ধ থাকবে। তো এখানে প্রতিটি সুগারের সাথে আমরা যদি দেখি, মোটামুটি কিন্তু এখানে 2টি ফসফেট দেখা যায়, অর্থাৎ 2টি অ্যাস্টার বন্ধন পাওয়া যায়। এই জন্য একে বলা হয়েছে ফসফোডায়াস্টার বন্ড বা ফসফোডায়াস্টার বন্ধন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণ আমরা যা পড়লাম তা আসলে ডিএনএর ভৌত গঠন বা ওয়াটসনোমেটিক্সের ডাবল হেলিক্স মডেল। এখন পরীক্ষায় যদি রাসায়নিক গঠন আসে বা রাসায়নিক গঠন জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা রাসায়নিক গঠন লিখতে যেয়ে শুধু লিখব না ডিএনএ অণু দ্বিসূত্রক ডান থেকে বাম দিকে পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলে ডাবল হেলিক্স, এই কথাটি শুধু লিখব না। এবং শুধু এটাই নয়, আরেকটা লিখব না, সেটি কী হবে? আমরা লিখব না হেলিক্সের প্রতিটি প্যাচ বা ঘূর্ণনে শৃঙ্খলের বাইরের দিকে একটি গভীর খাঁজ ও একটি অগভীর খাঁজ সৃষ্টি হয়, আমরা এই কথাটিও লিখব না। এছাড়া মোটামুটি সবগুলো কথাই আমরা লিখব রাসায়নিক গঠনের ক্ষেত্রে। তো রাসায়নিক গঠনের ক্ষেত্রে যদি গুছিয়ে লেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এভাবে গুছিয়ে লেখা যেতে পারে। আমরা যে 3 ধরনের যৌগ পাই ডিএনএ অণুতে, প্রথমে আমরা 3 ধরনের যৌগের কথা উল্লেখ করব। এরপরে যে রাসায়নিক সংযুক্তি, এই অণুগুলো কোন যৌগের সাথে সংযুক্ত এবং কী বন্ধনের মাধ্যমে সংযুক্ত, সেগুলো আমরা লিখে দিলে কিন্তু ডিএনএ রাসায়নিক গঠন হয়ে যাবে। অর্থাৎ আমরা ডিএনএর ভৌত গঠন এর অনেক বৈশিষ্ট্যই আমরা রাসায়নিক গঠনের ক্ষেত্রে লিখতে পাই। তবে রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা 3 ধরনের যৌগ পাই, সেগুলো কিন্তু উল্লেখ করব। যেমন ডিঅক্সি রাইবোজ সুগার, তারপরে নাইট্রোজেনাস বেস কী কী পাই ডিএনএর ক্ষেত্রে, যে 4 ধরনের, সেগুলো লিখব। তারপরে কি ফসফরিক অ্যাসিড লিখব। এরপরে আমরা কি লিখব? রাসায়নিক সংযুক্তি লিখব। ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে কোন ক্ষারগুলো যুক্ত হতে পারে এবং সেই ক্ষারগুলোর মধ্যে বন্ধন, সেই বন্ধনগুলোকে কী বলা হবে। তারপরে এরপরে সুগারগুলোর সাথে যে ফসফেট যুক্ত থাকে, সে ফসফেট যে বন্ধনে যুক্ত, সেই বন্ধনকে আমরা কি বলবো, এইসব আমরা লিখব। এবং আরেকটি বাকি যেটা থেকে যায় হাইড্রোজেন বন্ধন, যেটা আমরা দেখেছি যে অ্যাসিড না ক্ষার, যে ক্ষারকগুলোর মধ্যে যে সংযুক্ত থাকে, সে ক্ষারকগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, সেই বন্ধনের কথা আমরা উল্লেখ করব। তাহলে কিন্তু আমাদের ডিএনএ যে রাসায়নিক গঠন, সেই রাসায়নিক গঠনটাকে জানা হয়ে যাবে বা খাতায় লেখা যাবে। এরপর ডিএনএর কাজ নিয়ে যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে কাজগুলো তোমরা বই থেকেও পড়ে নিবে অবশ্যই। তো সেইগুলোই মূলত আলোচনা করছি। তো প্রথম কাজটি কী হতে পারে? ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আমরা জানি ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত ছিল। তো এখানে ক্রোমোজোমের যে গঠন ছিল, সেখানে উল্লেখযোগ্য ছিল হচ্ছে ক্রোমোজোমের, অর্থাৎ ক্রোমোজোমের গঠনের যে একটি বড় উপাদান, মানে বড় অংশ, সেটা ডিএনএ দিয়ে গঠিত, তাই ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এটা বলা যায়। এরপরে বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। এরপর জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় অধস্থন প্রজন্মে স্থানান্তর করে। জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। জীবের সকল সাহিত্যাত্মিক এবং জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে। ডিএনএ এবং তার
হেলিক্সের কোনো অংশে গোলযোগ দেখা দিলে তা মেরামত করে নিতে সক্ষম হয়। ডিএনএ অনুলিপন প্রক্রিয়া জীবের জাতিসত্তা অটুট রাখে এবং প্রজাতি শনাক্তকরণে ডিএনএ ভূমিকা রাখে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তবে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস যত সময় অনুষ্ঠিত হবে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো। খোদা হাফেজ।